সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন খোলা জানালা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি গোলাম মাওলা মুরাদ। কাছের কিংবা দূরের যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা। আইনের জটিল বিষয়গুলোর সহজ সমাধান কিংবা আইনের যে কোনো জটিল বিষয়কে সহজ করে তুলে ধরবার জন্যই আমাদের এই প্রয়াস। দর্শক, সমাজের সবচেয়ে বড় একক হচ্ছে পরিবার। বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সব নিয়ে আসলে আমাদের এই পরিবার। কিন্তু এই কখনো কখনো এই পরিবারে অশান্তির আগুন লেগে আসে কিংবা শান্তি কখনো বিনষ্ট হয়ে যায়, সহিংসতা ছড়ায়। এই পারিবারিক সহিংসতা কি, পারিবারিক সহিংসতা নিয়ে বাংলাদেশে যে আইন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম জেলা পিপি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন সিনিয়র আইনজীবী অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজি। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে এই আলোচনায়। তো আসলে পারিবারিক সহিংসতা আইন নিয়ে কথা বলার শুরুতে আমরা যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে পারিবারিক সহিংসতাটা আসলে কি বিষয়টাকে নিয়ে পারিবারিক সহিংসতায় আলোচনা হয়। পারিবারিক সহিংসতা যে আইন, সেটা অতীব একটা গুরুত্বপূর্ণ আইন বাংলাদেশের জন্য। এই আইনটা 2010 সালে আমাদের দেশে প্রথমেই এটা পাবলিশড হয়, মানে পাবলিকলি এটা আসে। এই আইনটা হচ্ছে পারিবারিক যে সহিংসতা বলতে আমরা যে সহিংসতা যে কথাটা বুঝি পরিবারের মধ্যে, যেমন স্বামী স্ত্রী, সন্তান, মাতা পিতা, শ্বশুর শাশুড়ি এবং একত্রিতভাবে যারা পরিবারে বসবাস করে তাদের মধ্যে যে সহিংসতা সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হয়, এই সহিংসতাকে কেন্দ্র করে এই সহিংসতা বিরোধ আমরা কিভাবে এই সহিংসতাকে প্রতিকার কিভাবে পেতে পারি বা আমরা নিয়ত কিভাবে করতে পারি, এই নিয়ে হয়েছে আমাদের পারিবারিক সহিংসতা আইন 2010। আচ্ছা, এই পারিবারিক সহিংসতা আইনের মধ্যে কোন কোন বিষয়গুলোকে অ্যাকোমোডেট করা হয়েছে, কোন কোন বিষয়গুলোকে পারিবারিক সহিংসতা হিসেবে চিহ্নিত করা হয়েছে? বাংলাদেশে এর সমস্যাটা খুবই বেশি। প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি সমাজের কারণেই কিন্তু আমরা এই পারিবারিক সহিংসতা দেখতে পাই। আপনি যদি অনলাইনে দেখেন তাহলে ওখানে দেখতে পাবেন বাংলাদেশের শহর অঞ্চলে কিন্তু 53% প্রতি ঘরে ঘরে পারিবারিক সহিংসতা আছে। এটি ছাড়াও তার মানে প্রায় অর্ধেক পরিবার শুধু শহর অঞ্চলে, আর এর বাইরে গ্রাম অঞ্চলে আছে 62%। আচ্ছা, তা এই গ্রামের পরিমাণটা আরেকটু বেশি। এটি আসলে আমাদের এই শিক্ষার অভাব, প্রথমত আমি বলবো শিক্ষার অভাবে, আর হচ্ছে সামাজিক প্রথা এই দুইটি বিশেষ গুরুত্ব দিয়ে আমি আপনাকে বলতে চাই, এই প্রোগ্রামের মাধ্যমে যারা দেখছেন তাদেরকে জানাতে চাই। এইগুলো ছাড়াও আপনার বিশেষভাবে সেটি হচ্ছে আমাদের সংস্কার, যে সংস্থাটা আমরা ফলো করি, ধর্মীয় প্রভাব। এবং যখন আমরা এই সমাজের দিকে একটু, যদি শিক্ষিত মেয়েরা যদি একটু কিছু করতে চায় বা পারিবারিক বন্ধনে যে স্ত্রীদের মর্যাদা, এই স্ত্রীদের মর্যাদার ক্ষেত্রে আইনি যখন শয়তানিতে যায় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তা আমার মতে এইসব কারণে যখন একটি নারী, বিশেষভাবে কিন্তু পারিবারিক সহিংসতা হয় নারীদের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে, মানে সেক্ষেত্রে পুরুষদের কি কোনো সহিংসতার শিকার হন কিনা? হয়, এটা একেবারে হয় না তা না। একটা পরিবারে তো শিশু, পুরুষ, বৃদ্ধ সবাই থাকে। তো ওই ক্ষেত্রে আসলে পরিবারে একজন সদস্য দ্বারা অন্য সদস্যের ক্ষতিগ্রস্ত হওয়াটাই হচ্ছে আমাদের পারিবারিক সহিংসতার ডেফিনিশন, যেটি ব্যাখ্যা হিসেবে আমরা যদি একটু জানতে চাই যে এই আইনটা হওয়ার পরে পারিবারিক সহিংসতার মাত্রায় কি কোনো পরিবর্তন হয়েছে, অথবা যে বিষয়গুলোকে আমরা পারিবারিক সহিংসতা হিসেবে যে আচরণগুলোকে আমরা বর্ণনা করি, যে শারীরিক মানসিক যৌন যে আচরণগুলোকে আমরা সহিংসতার মাত্রায় আনি, সেই মাত্রায় কি কোনো পরিবর্তন হয়েছে? যে কথাটা বলছিলেন আসলে, যে কোয়েশ্চেনটা করেছেন, সেটা কিন্তু আমাদেরও কোয়েশ্চেন আসলে। সামাজিকভাবে যে এটা হচ্ছে প্রতিরোধক একটা আইন। যে আইনটা করা হয়েছে প্রতিরোধ করার জন্য, যে সহিংসতা ফ্যামিলিতে যে পারিবারিকভাবে যে সহিংসতাগুলো হচ্ছে, সেই সহিংসতাগুলো প্রতিরোধক হিসেবে আইনটা করা হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু কোনো পানিশমেন্টের কোনো ব্যবস্থা নেই। প্রতিরোধক হিসেবে বর্তমানে যে অনলাইন যে সিস্টেমটা, এই ক্ষেত্রে অনেকটা কার্যকরী বলে আমি মনে করি। কেননা
এই আইনটা করার পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হয়েছে। আচ্ছা, আমাদের সমাজে আমাদের পারিবারিক এই যে কলহগুলো, ছোটোখাটো যে কলহগুলো হয় জি সচরাচর, যেমন ভরণ পোষণের ক্ষেত্রে হয়, সামাজিক মর্যাদার ক্ষেত্রে হয়, জি অনেকগুলো ফ্যামিলিতে অনেকগুলো কিন্তু বা বাবা মাকে অনেকগুলো ভরণ পোষণ হ্যাঁ, দেওয়ার ক্ষেত্রে, ভরণ পোষণের ক্ষেত্রে হয়, হ্যাঁ জি অনেকগুলা কাওয়াজ কিন্তু ফ্যামিলিতে হয়, জি কিন্তু এগুলো কিন্তু সচরাচর কিন্তু অনেকগুলা ফ্যামিলি কিন্তু এগুলো বাইরে কিন্তু প্রকাশ মানে করে না, প্রকাশ আনতে করে চায় না, না। হ্যাঁ লজ্জার ভয়ে প্রকাশ করে না। কিন্তু এই পারিবারিক আইনটা হওয়ার পরিপ্রেক্ষিতে এটা যেহেতু একটা অনলাইন ভিত্তিক, যেহেতু জি প্রচারণার পরিপ্রেক্ষিতে, যেহেতু দেশব্যাপী যেহেতু একটা হয়েছে, জি যে একটা আইন হয়েছে, যেটা একটা আইনের একটা মানে পারিবারিক যে মানে এই যে ব্যক্তিদের সুরক্ষাটা আর কি। সুরক্ষা যে জি। অধিকার যে প্রতিষ্ঠিত হয়েছে, এই আইনটা যে একটা অধিকার প্রতিষ্ঠার আইন, সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ভূমিকা রেখেছে। এবং সেক্ষেত্রে এইটা বাংলাদেশে কিন্তু যেহেতু প্রচারণার মাধ্যমে যেহেতু বাংলাদেশে যে সবার জন্য যে একটা আইন হয়েছে, জি এটা এফেক্টিভনেস কিন্তু অনেকটা দূরে চলে গেছে। আচ্ছা। কারণ যে আইন হয়েছে সেটাই কিন্তু একটা ভীতির একটা সঞ্চার করেছে। আচ্ছা আচ্ছা, মানুষের যে মধ্যে সুরক্ষার যে একটা আইন সহিংসতা, হয়েছে, জি 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 সেটা একটা মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হয়েছে যে সঠিক। যে আমি যদি পরিবারের সদস্যদের, আমি পরিবারের কর্তা হয়ে যদি আমি পরিবারের সদস্যদের আমার ফ্যামিলির প্রতি দায় দায়িত্ব কোনো সহিংস না আচরণ আমি করি সহিংস তাহলে আচরণ আইনের করি, আওতায় আসবে। আইনের আওতায় আসবে, সামাজিকভাবে আমি প্রতিপন্ন হেয় হব, হব, হ্যাঁ। এবং আমি ভাইরাল হয়ে যাব জি, 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 বিভিন্ন সেটাই। মাধ্যমে। আচ্ছা, একজন মানে সদস্য, পরিবারের সদস্য যদি এ ধরনের সহিংসতার সম্মুখীন হন, উনি যেটা বলছিলেন যে আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়ে উনি কি প্রতিকার চাইতে পারেন অথবা চাওয়ার সুযোগ আছে কিনা? আইন প্রক্রিয়ার সাথে সাথে আমি বলবো, যখনই এই সমস্যাগুলো দেখা দিবে, জি দ্রুততার সাথে নিকটস্থ থানায় যেতে হবে। আচ্ছা। জান আমার তো তখনই গুরুত্বপূর্ণ, আমি সরাসরি যদি থানায় যাই, জি প্রথমে জিডি করতে পারবো। জিডি করাতে যে আসলে সমস্যার সমাধান হবে তা না, তবে একটা ডকুমেন্টারি আমার সুরক্ষা আইন আইন যখন আমরা কোর্টে যাব তখন জি। এটা আমাদের কার্যকর করবে। মানে দ্বিতীয়ত- জিডিটা মামলায় তখন একটা কাজে কাজে দিবে আর কি। আসবে। এরপরে দ্রুততার সাথে আমরা যদি কোনো শারীরিকভাবে নির্যাতিত হই, তাহলে হসপিটালের যেটা পুলিশ সহযোগিতাও করা যাবে, আবার নিজেও যদি হসপিটাল থেকে আমি একটা সহযোগিতা নিতে পারি। এটি ছাড়াও মানে মেডিকেল স্লিপ এরকম কি? মেডিকেল স্লিপ, জি। এটি ছাড়াও এখন আমাদের যেটি 999 একটি কলেজ জাতীয়, যেটি 999 যে কল দেওয়ার 999 সিস্টেমটা কল, রয়েছে, হ্যাঁ জি। এটি হচ্ছে আমার মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যখন পারিবারিক সহিংসতা বা সুরক্ষার জন্য চাবো তখন এটি করা যায়। এটি ছাড়াও আপনি আচ্ছা। দেখবেন সরকারি হাসপাতালগুলোতে আপনার ওসিসি একটা সংস্থা আছে, হ্যাঁ। ওই সংস্থার মাধ্যমে কিন্তু আমরা যদি সহায়তা নিতে পারি, ওখান থেকে আমাদেরকে মানসিক একটি কাউন্সিলিং, আচ্ছা। আইনি সহায়তা, এবং যদি কোনো আইনজীবীর কাউন্সিলিং লাগে, সবকিছুই ওনারা করে থাকেন। এই আচ্ছা। জিনিসগুলো করা যায়। এছাড়াও আমাদের এখন বাংলাদেশে অনেকগুলো এনজিও আছে, জি জি এবং নারী সুরক্ষা এবং শিশু সুরক্ষার এনজিও আছে, এদের সাথে সহযোগিতাগুলো নিয়ে যায়, নেওয়া যায়। নিয়ে এর প্রতিকারটা পাওয়া যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে আইনের ধারাটা, আমরা যদি সরাসরিভাবে আদালতে গিয়ে যে কোনো একজন আইনজীবীর মাধ্যমে আদালতের আশ্রয় নিতে চাই, তখন সুরক্ষাটা দ্রুত পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই যে আমরা একটু আগে বলছিলেন যে জিডি, থানায় জিডি করা অথবা মামলা করা, কিংবা এই যে সুরক্ষা যে আদেশটা আর কি, এই বিষয়গুলোর মধ্যে কোনটা আসলে বেশি ইফেক্টিভ, এবং পরিবারের যারা সহিংসতার শিকার হন তারা কোনটা একটু ভালো ইয়ে পান? এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আপনার সাইডে কিন্তু আমি আইনগত প্রতিকার পেতে পারি। যারা আচ্ছা। যাদের উপরে এই সহিংসতা কিন্তু হয়, তারা কিন্তু বিভিন্নভাবে প্রতিকারটা পেতে পারে। আপনি ইতিমধ্যে শুনেছেন যে থানায় যেতে পারে, জি। থানায় যাওয়ার সাথে সাথে এটা এফআইআর ট্রিটের কোনো দরকার নেই, কিন্তু একটা অভিযোগ করলো বা একটা জিডি করলো, সাথে সাথে এটা একটা তদন্ত শুরু হয়ে গেল। তদন্ত শুরু হয়ে গেল। জি সেকেন্ডলি আপনার সরাসরি কোর্টে আসতে পারে, ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে গিয়ে এসে একটা মানে অভিযোগ দিতে করতে পারে। পারেন, হ্যাঁ। থার্ডলি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এখন লিগ্যাল এইড বর্তমান আমাদের যে লিগ্যাল এইড সিস্টেমটা, জি আইন সহায়তা কেন্দ্র কিন্তু এটা যে কোনো নরনারী বা ইফেক্টেড পারসন আচ্ছা যে সহিংসতার শিকার হয়, তারা কিন্তু সরাসরি গিয়ে ওখানে কিন্তু কমপ্লেন করতে পারে, আচ্ছা এবং অথবা সামাজিকভাবে যে কোনো কাউকেই কিন্তু এটা কিন্তু করলে সামাজিকভাবেও কিন্তু এটা প্রতিকার পেতে পারে। যেমন একজন কাউন্সিলরের কাছে আসলো, অথবা একজন চেয়ারম্যানের কাছে গেল, যেখানে যায় না কেন, এটা কিন্তু আপনার একেবারে এমন যে আইন না যে মানে অপ্রতিরোধযোগ্য আইন, এটা না, যেখানে যাওয়া যায়, কিন্তু এটা কিন্তু একদম সহজলভ্য একটা আইন আচ্ছা বলতে গেলে। আপনি যেটা বলছিলেন যে 62% নারী এ ধরনের সহিংসতার শিকার হয় বা এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু আদালতে কি পরিমাণ আসছে এবং সেটা কেন কম আসছে বিচারের জন্য?
এটি প্রথমত হচ্ছে আমাদের সংস্কার, যেটা আমরা সংস্কৃতিতে ফলো করি, জি। সেই সংস্কৃতির নারীরা সব সময় চেষ্টা করে তাদের ভদ্রতা, মর্যাদা, সম্মান রক্ষা করে চলার। জি। তা আমাদের সংস্কৃতিতে আসলে দেখা যাচ্ছে যে আদালত পর্যন্ত আসাটা পারিবারিক একটি চাপ সৃষ্টি হয়ে আচ্ছা। থাকে। পারিবারিক, সামাজিক যে আমি কোর্টে গেলাম, যে আমার হেনস্থার বিষয়টি সমাজে জানলো, জি। এইসব বিষয়গুলোর কারণেই আসলে মূলত যে কোনো মানে নারী বলেন, শিশু বলেন, যখনই এইসব সমস্যায় পড়ে তারা আসতে দ্বিধাবোধ করে। আচ্ছা। তো এই ক্ষেত্রে আমি মনে করি এই কাউন্সিলিংটি খুবই জরুরি। আচ্ছা। সেটি আমাদের প্রত্যেকটি আদালতের আলাদাভাবে আইনজীবী ধারা কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু মহিলাদেরকে, শিশুকে, নারী যারাই সমস্যাদের পড়ে সেই সমস্যা থেকে ওনারা আসতে পারে। আমরা যদি চেষ্টা করি, আমরা বাংলাদেশের যে সরকার প্রথা যে আইনগুলো আছে বা আমাদের সংবিধান থেকে যদি শুরু করে আমরা একটু চেষ্টা করি যে এই নারীদেরকে আদালতে আনার ব্যবস্থাটা, নারীদেরকে কাউন্সিলিং এর মানে মাধ্যমে তারা তাদের অধিকারটা আদায় জি, করে আদায় নেওয়ার করার জন্য। জন্য। এক্ষেত্রে কিন্তু আমি মনে করি এলাকা ভিত্তিক যদি ওনারা চায় যে কোনো সমস্যা, প্রথমে তো আমরা এলাকা ভিত্তিক একটা যেটা উনি বললো কাউন্সিলর, জি, জি। কাউন্সিলরের কাছে গিয়ে যদি সমস্যার সমাধান করা যায় বা কাউন্সিলর সহযোগিতা করে যদি আদালত পর্যন্ত আনা যায়, জি। ওই ক্ষেত্রে নারীরা সহায়তা বেশি পেতে পারে। পাশাপাশি এটা আইনগতভাবে আদালত পর্যন্ত না আসলেও স্থানীয় পর্যায়ে, যেমন ইউনিয়ন পরিষদ বা গ্রাম পরিষদে কি ভূমিকা রাখতে পারে এই বিরোধগুলো নিষ্পত্তির ক্ষেত্রে? এই ক্ষেত্রে আসলে সচেতনতা, যে কথাটা আমি প্রথম দিকে বলছিলাম, এটা আইনটা করার প্রথম ইয়েটা হচ্ছে একটা মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস, একটা সচেতনতা বৃদ্ধি করা। রাইট। এই সচেতনতা যদি বৃদ্ধি করে, এটা বিভিন্ন আমাদের, যেমন আমরা লিগ্যাল এইডের মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে, লিগ্যাল এইড আপনার এই যে বিভিন্ন এনজিওর মাধ্যমে যদি এই সচেতনতা যদি জাতিগতভাবে এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে, যেখানে আপনার যেখানে বেশি এই ঘটনাগুলো ঘটে, জি। ওখানে যদি এটা যদি ভাইরাল হয়ে যায়, এখানে এই মেসেজটা যদি প্রতিটা ফ্যামিলির কাছে যদি পৌঁছে যায় জি। যে এই ধরনের একটা সুরক্ষা আইন বাংলাদেশে আছে, অথবা এই ধরনের আচরণ করলে হ্যাঁ, আইনের আওতায় আসতে হবে, জি। তাহলে কিন্তু মানুষ যদি সচেতন হয়, কিন্তু এই অপরাধ কিন্তু কমে আসবে। এবং এর চেয়েও বেশি অপরাধ যেমন হয়, নারী নির্যাতন হচ্ছে, আপনার বিভিন্ন নারী নির্যাতনের জন্য স্পেশাল আইন আছে, জি। ওখানে কিন্তু মামলা হচ্ছে, ওখানে কিন্তু প্রতিকার পাচ্ছে, ওখানে কিন্তু ওদের পানিশমেন্ট হচ্ছে। আচ্ছা। কিন্তু এখানে এই যে সুরক্ষা যে আইনটা, এখানে কিন্তু কোনো পানিশমেন্টের ব্যবস্থা করা হয় নাই। সাধারণত আমরা দেখি শুধু সুরক্ষা, এটা শুধু সুরক্ষা এবং সচেতনতার জন্য, জি, জি। যাতে ফ্যামিলিতে, অনেক ফ্যামিলি কিন্তু আমি প্রথমে যে কথাটা বলছিলাম, আপনারা কিন্তু আইনের দরজা পর্যন্ত আসতে চায় না। রাইট। অনেক ফ্যামিলি, অনেক নারী শিশু, অনেক পিতামাতা, জি, জি। যে ছেলের বিরুদ্ধে অভিযোগটা নিয়ে কেমনে আদালতে দোরগোড়া পর্যন্ত পৌঁছাবে, এই যে তাদের এখানে একটা যে শাইনেস, একটা সামাজিক যে একটা লজ্জাবোধ, এই কারণে কিন্তু ওরা আসে না। এই জন্য আমরা যদি এটা যদি মেসেজটা যদি মাছ পিপলের কাছে যদি আমরা যদি পৌঁছে দিতে পারি, সেটাই না। আমাদের তো এই আইনে সেফ হোমের কথাও আছে। সেফ হোম আসলে কতটা সেফ, এবং এই আইনের ভিত্তিতে আমরা যদি কেউ প্রতিকার পেতে চায়, সেক্ষেত্রে আসলে প্রতিকার কতটা পায় আমাদের বর্তমান অবস্থায়? আইনের প্রথম ধাপে আমরা যদি যে আদালতের সম্মুখীন হয়, আদালত অতি শীঘ্র একটি আদেশ দিবে। এই আদেশের মাধ্যমে পুলিশের প্রথম দায়িত্ব, আদালতের মাধ্যমে পুলিশ যদি অতি দ্রুত তদন্তের মাধ্যমে একটা রিপোর্ট দেয়, রিপোর্ট দেওয়ার পরে আপনার যদি চার্জশিট জমা দিতে হয় বা ওয়ারেন্ট দিতে হয়, এর মাধ্যমে কিন্তু আমরা দ্রুততার সাথে বিচার কার্য শুরু করতে পারবো। তো বিচার কার্য অনেক সময় দেখা যায় আমাদের আদালতের সময়টা বেশি প্রয়োজন, সময় দ্রুত, মানে একটার পর একটা সময় চাওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় ভিকটিম এটা থেকে সরে আসে, মানে হ্যাঁ, এতটা ধৈর্য ধরে রাখতে পারে না। আরেকটি বিষয় হচ্ছে যে আইন আমাদের আদালতে আরেকটি সিস্টেম যদি চালায়, যেমন অর্থনৈতিক একটা বিষয় আছে, এই অর্থনৈতিক যেহেতু আদালত থেকে সহযোগিতাটা বিশেষভাবে পাওয়া যায়, একটা কাউন্সিলিং, এই বিষয়ে কিন্তু কাউন্সিলিং আছে আমাদের অনেকগুলো এজেন্সিতে কিন্তু কাজ করে। আদালতে কি সে সুযোগ আছে কাউকে অর্থনৈতিকভাবে? এটা আমি মনে করি এটা করা উচিত। এটা যত দ্রুত আমরা যদি পারিবারিক সুরক্ষা আইনটা মাধ্যমে কাউকে যদি আমরা প্রোটেক্ট করতে চেষ্টা করে, তাহলে কিন্তু এটা খুবই দরকার। আচ্ছা, আইনি প্রক্রিয়ার যে একটা দীর্ঘসূত্রিতা, এটা কি এটার যারা বিচার প্রার্থী তারা কি সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা? আপনি তো বিজ্ঞ জেলাপিপি হিসাবে কাজ করছেন দীর্ঘদিন ধরে। ডেফিনেটলি আমাদের আইন আছে, কিন্তু আমরা আমাদের এই যে সমন্বয়হীনতা, অ্যাক্টিভনেস, এই যে আমাদের আন্তরিকতার কারণে
এগুলো কিন্তু আমরা কিন্তু কার্যকর করতে প্রয়োগটা পারি না, হচ্ছে না, প্রয়োগ করতে পারি কার্যকরটা না। হচ্ছে না। এক্ষেত্রে সবার সহযোগিতা, যেমন ম্যাজিস্ট্রেসি, পুলিশ, জি। আপনার ইনভেস্টিগেশনে যারা আছে তারা প্রত্যেকটা সেক্টর যদি আন্তরিক হয়, তাহলে লিটিগেন্ট পাবলিক কিন্তু আইনের দ্বারস্থ হবে, আরও বেশি দ্বারস্থ হবে। এই যে আইনের ইয়ে থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে না। মানে দীর্ঘসূত্রিতাটা কমানোর কি কিছু অবশ্যই suggestion আমাদের আছে আইন কি আছে, করা যায়? জি। কিন্তু আমাদের আইন আছে, আমাদের প্রত্যেকটা আইনেই কিন্তু আপনার পেনাল কোড, সিআরপিসি জি। এবং স্পেশাল যে লগুলো আছে প্রত্যেকটা লতে কিন্তু আপনার একটা Time bar টাইম দেয়া আছে। ফ্রেম করে দেওয়া জি, আছে, time টাইম frame দেয়া আছে। বাইন্ডিংস দেওয়া আছে, কিন্তু এই টাইমগুলো তো আমরা ফলো করি না। ফলো করে না। আমাদের এখানে দীর্ঘসূত্রিতা আছে এবং আদালতের অনেকটা প্রসেস ইস্যু করা থেকে শুরু করে সাক্ষীদেরকে আনা থেকে শুরু ডেফিনিট করে আরও বেশি কথা হচ্ছে জি। আমাদের আদালতের সংকুলন। যেমন আমার এখানে চট্টগ্রামের মতো একটা আদালতে জি, জি। আমি যেহেতু আমি ডিস্ট্রিক্টের দায়িত্ব পালন করি, সেখানে আপনার ম্যাজিস্ট্রেসি আছে আপনার 60টা, সেখানে আপনার 17টা থানার জন্য মিনিমাম 10টা ম্যাজিস্ট্রেসি দরকার। সেখানে 7টা বা 6টা, এখানে এক একটা কোর্টে অনেকগুলো মামলা। এই জন্য এই মামলা জটের কারণে, মানে দীর্ঘসূত্রিতা হয় এসব দীর্ঘসূত্রিতার কারণে এগুলো কিন্তু আপনার দীর্ঘায়িত হয়, এই বিচারটা কারণে কিন্তু দীর্ঘায়িত মানুষ হচ্ছে। লিটিগেন্ট পাবলিক কিন্তু অনেক সময় কোর্টে আসতে চায় না। সঠিক। কোর্টে মানে আসতে চায় না, হয়রানির ভয় বা বিভিন্ন হয়রানির কারণে। কারণে জি, জি। কোর্টে আসে না। আচ্ছা, নারীর সহিংসতার পাশাপাশি শিশুদের প্রতিও তো সহিংসতা হয়। এই আইনে কি সেরকম কোনো সুরক্ষা আছে, অথবা অবশ্যই আছে। শিশু যখন সহিংসতার শিকার হন সেক্ষেত্রে তার পরিবারের বা তার করণীয় কি? শিশু আইন নামে একটি আইন আমাদের দ্রুত পাশ হতে যাচ্ছে, এবং এটি ছাড়াও আমাদের যে নারী শিশু ট্রাইব্যুনাল আছে, আলাদাভাবে কিন্তু শিশুদের প্রতিকারের জন্য এটি বিভিন্ন ধারা বিধিমালা আছে। ওই বিধিমালার মাধ্যমে কিন্তু শিশুদের প্রতিরক্ষা করা যায়। এটি ছাড়াও শিশুদের বয়সের ভিত্তি করে বিভিন্নভাবে তাকে সুরক্ষা দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এই যে মানে আমরা তো শহরের লোকজন যেটা বলছিলেন যে শহরে যেভাবে সহিংসতার শিকার হয় তারা অনেকেই আসলে আইনের দ্বারস্থ হতে চায় বা হতে পারে, কিন্তু গ্রামাঞ্চলের ক্ষেত্রে তো একটু চিত্রটা ভিন্ন। সেক্ষেত্রে এই আইনটা কিভাবে কার্যকর হতে পারে গ্রামে মফস্বলে যারা কাজ করে? আমাদের যে সিস্টেমটা আছে, জি, জি। সামাজিক যে সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে যদি আমরা সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এই যে শহর কেন্দ্রিক না হই, আমরা যদি গ্রাম কেন্দ্রিক, মফস্বল কেন্দ্রিক আমরা মেসেজটা পৌঁছাতে পারি যে লিটিগেন্ট পাবলিকদের জন্য এই ব্যবস্থা আছে এখানে। আচ্ছা। এই যে পারিবারিক সুরক্ষা আইন থেকে শুরু করে, যারা বিশেষ করে শহর থেকে বিশেষ করে গ্রামে মানুষ কিন্তু জি, বেশি জি। অবহেলিত, এবং এখানে পারিবারিক সুরক্ষার কিন্তু ওখানে কিন্তু ওখানে বেশি হয়, জি। ওরাই কিন্তু বেশি মানে সহিংসতাটা গ্রামেই তো বেশি গ্রামেই হয়। বেশি হয়। এই মেসেজটা যদি আমরা গ্রামের মানুষের কাছে যদি পৌঁছাতে পারি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন তাহলে হয়তো মানুষ প্রতিকারটা এনজিও থেকে সহজে শুরু পেতে করে, পারে। এনজিও থেকে শুরু করে আমাদের লিগ্যাল এইড থেকে শুরু করে এই এজেন্সির মাধ্যমে যদি আমরা গ্রামের এবং মেসেজটা পৌঁছায় দেওয়া পৌঁছাতে যায় পারি আর কি, ক্লিয়ার, আপনার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, চেয়ারম্যান, মেম্বার, বা ওখানে আছে মসজিদ আছে, জি, জি, জি। প্যাকোটা আছে, মন্দির আছে, মানে তাদের মাধ্যমে ইনভলভ করা যায় তাহলে মানে এটা Exact, ওদেরকে যদি সুরক্ষাটা involve সহজ করা যায়, হয়। আপনি যেটা বলছিলেন যে এই যে এনজিও গুলোর যে ভূমিকাটা, এনজিও অথবা আমরা যে একটু আগে যেটা বলছিলাম যে 999 যে ফ্যাসিলিটিটা, এইটা এই আইনের ক্ষেত্রে অথবা যারা সুরক্ষা পেতে চায় তাদের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখতে পারে একটা এনজিও সংস্থা বা এরা আর কি? অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আচ্ছা। তাই সেই ক্ষেত্রে হচ্ছে যে দেখেন, আমরা যখন আইনের প্রতিকার চেতে যাব, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার সাক্ষী থেকে শুরু করে ডকুমেন্টারি, অনেক সময় দেখা যায় যখন আইনের সহযোগিতা নেওয়া সাক্ষী আসতে চায় না, সাক্ষীর অভাবে অনেক সময় আমরা সফলতাটা পাই না, আচ্ছা। আসে না। ওই ক্ষেত্রে কিন্তু এনজিওদের যে ডকুমেন্টারি আছে এবং ধরেন মেডিকেল রিপোর্ট এবং 99 কলের, এটা আমরা যদি ধরতে পারি এভিডেন্স অ্যাক্টের 3 অ্যাপ্লাই করে একটা ভুক্তভোগী যিনি হয় তার সাক্ষীটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। ওনার সাক্ষীর ওপর বেস করে এনজিও প্লাস হচ্ছে আপনার ওসিসি, তারপর 99-এ কল করা, এমনকি শিশু সুরক্ষা একটা, হটলাইনগুলোতে হ্যাঁ শিশু 109 একটি আছে, ওদের যে ডকুমেন্টের, এগুলো কিন্তু সরকারের যদি আদালতের আদেশের মাধ্যমে সাক্ষীগুলো নেওয়া যায়, দ্যাট মিনস যে এই যে এতগুলো নাম বললাম সংস্থাগুলো, ওদের থেকে যদি ডকুমেন্টগুলো নেওয়া যায় তাহলে অবশ্যই আদালতে আদেশ দিতে সুবিধা হয় এবং আদালত থেকে দ্রুততার সাথে প্রতিকারটা পাওয়া যায়। জি জি। আচ্ছা, স্থানীয়ভাবে যে এই বিরোধগুলো মীমাংসার চেষ্টা করা হয়, দেখা যায় যে স্থানীয় প্রতিনিধিরা মধ্যস্থতার নাম করে অনেক সময় এটাকে আরো জটিল করে ফেলে। বিষয়টা কি সেরকম কিনা, অথবা এর থেকে উত্তরণের উপায়টা কি? স্থানীয়ভাবে
যখন একটা প্রবলেম ক্রিয়েট হয়, এটা স্থানীয়ভাবে যদি প্রবলেম ক্রিয়েট হয়, ওনার আগে কিন্তু লোকালি ওরা সমাজের একজন মাতবর আছে, গণ্যমান্য ব্যক্তি, আমাদের হ্যাঁ। সমাজে বলে মাতবর বলে, বা জি, জি। উনি সমাজের হেড অফ দ্য সোসাইটি, জি। ওনাদের কাছে হয়তো এটা ইয়েটা করে, মানে বিচারটা আগে ওখানে দেয়। ওনারা যদি না পারে হয়তো এটা তখন স্থানীয় মেম্বার চেয়ারম্যান যারা আছে তারা কিন্তু ওখানে ইনভলভ হয়, জি। বা ওদের কাছে গেল, বা ওখানে যদি না হয় তাহলে হয়তো এটা আসতেছে কোর্ট কাছারিতে। আচ্ছা। কিন্তু আমরা যদি লোকালি আমরা যদি এটা সলভ করতে পারি, যেমন আমার সোসাইটির একটা ম্যাটার, আমরা যদি আমাদের সমাজের যে প্রতিপতি উনি এই যে হেডেক অর্থাৎ মানে মাতবর বা সমাজের সর্দার আমরা যেটা বলি আর কি, জি। ওনারা যদি এটা সলভ করতে পারে, এই যে সামাজিক যে আমাদের যে পারিবারিক যে সুরক্ষার যে কথাটা বলা হয়েছে আজকে, যে এই সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু এই ক্ষেত্রে প্রতিকার দেওয়ার জন্য কিন্তু কোর্ট পর্যন্ত আসতে হয় না, মানে সমাজই চাইলে এটা পারে। সমাজে চাইলে কিন্তু এটা পারে। যারা আচ্ছা, এটার পাশাপাশি আর কি কোনো পরামর্শ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর কোনো পরামর্শ আছে কিনা? আমি একজন আইনজীবী হিসেবে মনে করি যে আমাদের প্রথমে হচ্ছে আমাদের সচেতনতা, সেটি সচেতনতা। পারিবারিক সচেতনতার সবচেয়ে মূল্য দিব আমি। এরপর হচ্ছে সামাজিক সচেতনতা। আমি যদি সচেতন থাকি তাহলে আমার পরিবারে আমরা স্বামী স্ত্রী সন্তান বৃদ্ধ মা বাবা শ্বশুর শাশুড়ি থাকে এবং অনেক নারী থাকে, বয়স্ক পরিবার, যৌথ পরিবারে আমরা আমাদের সুরক্ষাটা আমরা পারিবারিকভাবেই মর্যাদার আমরা মাধ্যমে নিজেরা পেয়ে যদি থাকতে সচেতন পারি। হই, সমাজটা পরিবারটা সমাজটা আরো অনেক পরিবর্তন হবে, সুন্দর সুন্দর হবে হবে। আর কি। অনেক এবং ধন্যবাদ আপনাদেরকে, জনাব অ্যাডভোকেট রাজ্জাক এবং অ্যাডভোকেট সানজি, আপনারা খুব চমৎকারভাবে আলোচনা করছিলেন। আশা করছি ভবিষ্যতে হয়তো আরো অন্য কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো দর্শক, আসলে পারিবারিক সহিংসতা প্রতিরোধের জন্য যেটা আলোচকরা বলছিলেন, যে সামাজিক মূল্যবোধটা এবং সামাজিক সচেতনতা পাশাপাশি পারিবারিক মূল্যবোধটা যদি ফিরিয়ে আনা যায়, তাহলে মনে হয় এই সহিংসতার পরিমাণ আরও কমে যাবে, সমাজ হয়ে উঠবে সুন্দর, পরিবারগুলো হয়ে উঠবে শান্ত নদীর মতো। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে, আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম। ধন্যবাদ সবাইকে।